সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা অ্যানসিয়েন্ট ইন্ডিয়া অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে আলোচনা করব। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা আমাদের এই চ্যানেলে ইতিহাস, ভূগোল, পলিটি, সায়েন্সের বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম রিলেটেড যে টপিকগুলো রয়েছে সেগুলোর ভিডিও তোমরা কিন্তু পাবে। এই জিকের পাশাপাশি আমাদের ম্যাথ ক্লাসও চলছে, এবং এই ক্লাসে যে সমস্ত জিনিসগুলো আলোচনা করব প্রত্যেকটা স্লাইড কিন্তু তোমরা পিডিএফ আকারে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, তো চলো দেখো, আমরা যদি অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার কথা বলি বা প্রাচীন ভারতের কথা বলি, ঠিক আছে, এই প্রাচীন ভারতের মনে করা হয় যে আমাদের প্রথম যে হিউম্যান ফসিলটা পাওয়া গেছিলো, ঠিক আছে, প্রথম যে হিউম্যান ফসিল পাওয়া গেছিলো, অর্থাৎ মানুষের যে জীবাশ্মটা পাওয়া গেছিলো সেটা কিন্তু পাওয়া গেছিলো তোমার কোথায়? সেটা পাওয়া গেছিলো তোমার আফ্রিকাতে। ঠিক আছে, তাহলে প্রথম যে মানুষের জীবাশ্মটা পাওয়া গেছিলো সেটা কোথায় পাওয়া গেছিলো? আফ্রিকাতে পাওয়া গেছিলো। তাহলে এখান থেকে একটা শর্ট কোশ্চেন হতে পারে যে মানুষের ফার্স্ট হিউম্যান ফসিল কোথা থেকে পাওয়া গেছিলো? না, আফ্রিকা থেকে পাওয়া গেছিলো। ঠিক আছে, আচ্ছা, সেটা কত বছর আগে? না, সেটা হচ্ছে তোমার প্রায় অ্যাপ্রক্সিমেটলি 2.6 মিলিয়ন বছর আগে। ঠিক আছে, 2.6 মিলিয়ন বছর আগে, 2.6 মিলিয়ন বছর আগে কিন্তু এই প্রথম হিউম্যান ফসিল পাওয়া গেছিলো আফ্রিকাতে। এবং পরবর্তীকালে এই আফ্রিকার পরে কিন্তু আমাদের ইন্ডিয়া বা ভারতে হচ্ছে মানুষের জীবাশ্ম পাওয়া যায়। তাই মনে করা হয় এই আফ্রিকাই ছিল মানুষের কিন্তু প্রথম বাসস্থান। সেই আফ্রিকার অনেক পরে হচ্ছে আমাদের ইন্ডিয়া বা ভারতবর্ষে মানুষের হচ্ছে বাসস্থান গড়ে উঠেছিল। ঠিক আছে, সম্প্রতি মহারাষ্ট্রের বড়িতে, ঠিক আছে, কোথায়? না, মহারাষ্ট্রে। ঠিক আছে, সম্প্রতি মহারাষ্ট্রের বড়িতে, ঠিক আছে, বড়িতে একটা জীবাশ্ম পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের ইন্ডিয়াতেই পাওয়া গেছে, মহারাষ্ট্রের বড়িতে একটা জীবাশ্ম পাওয়া গেছে। সেই জীবাশ্মটার কার্বন ডেটিং পদ্ধতিতে বয়স যখন নির্ধারণ করা হলো, দেখা গেল সেটা প্রায় তোমার কত? না, 1.4 মিলিয়ন বছর আগে। ঠিক আছে, 1.4 মিলিয়ন বছর আগে। কিন্তু তোমরা যদি খেয়াল করো, আফ্রিকাতে কখন পাওয়া গেল? না, হচ্ছে 2.6 মিলিয়ন বছর আগে। আর ইন্ডিয়ার যেটা মহারাষ্ট্রে পাওয়া গেল সেটার বয়স কত? না, 1.4 মিলিয়ন ইয়ার্স। তার মানে বুঝতে পারছো, আফ্রিকাতেই মানুষের কিন্তু প্রথম আবির্ভাব ঘটেছিল। পরবর্তীকালে তারা আমাদের এই ইন্ডিয়া এবং তার সারাউন্ডেড যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, তো অ্যানসিয়েন্ট ইন্ডিয়া বা প্রাচীন ভারতের ইতিহাসে মানুষ কিন্তু যে অস্ত্রশস্ত্রগুলো, কারণ আমরা দেখো আর্লি ম্যান বা আমরা যদি এখানে আর্লি ম্যানের কথা বলি, ঠিক আছে, একদম ডিটেলসে আলোচনা করা যাক। আমরা যদি আর্লি ম্যান বা আদিম মানুষের কথা বলি, আদিম মানুষের গল্প তোমরা অনেক ইতিহাস বইতে প্রাইমারিলি পড়েছো, সেগুলো আর যাচ্ছি না। আমরা জানতাম যে আদিম মানুষের প্রথম হাতিয়ার কী ছিল? না, গাছের ডাল। ঠিক আছে, আদিম মানুষ কিন্তু প্রথম গাছের ডালকেই নিজের হাতিয়ার হিসাবে ব্যবহার করতো। সেই গাছের ডালের পরে তারা কিন্তু হচ্ছে পাথরের তৈরি বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করতে আরম্ভ করে। কিসের তৈরি? না, পাথরের তৈরি বিভিন্ন জিনিসপত্রকে পাথরের তৈরি বিভিন্ন অস্ত্রকে ব্যবহার করতে থাকে। এবারে এই যে আদিম মানুষ তখন পাথরের তৈরি বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করতো বা পাথরের তৈরি অস্ত্রশস্ত্র ব্যবহার করতো, এই পাথরের তৈরি অস্ত্রশস্ত্রের উপর ভিত্তি করে সেই সময়ের যুগটাকে আমরা কি বলি? প্রস্তর যুগ, বা হচ্ছে ইংরেজিতে বলা হয় স্টোন এজ। কি বলা হয়? স্টোন এজ, বা হচ্ছে বাংলায় যাকে বলে প্রস্তর যুগ। বাংলায় কি বলা হয়? না, হচ্ছে প্রস্তর যুগ বলা হয়, স্টোন এজ বা প্রস্তর যুগ। ঠিক আছে, এবার দেখো, এই স্টোন এজে যে সমস্ত পাথর ব্যবহার করতো মানুষ, সেই পাথরের তৈরি অস্ত্রগুলোর উপর ভিত্তি করে এই স্টোন এজটাকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, কটা ভাগে? তিনটে ভাগে। নাম্বার ওয়ান তোমার বলছে যে প্যালিওলিথিক এজ। ঠিক আছে, নাম্বার ওয়ান কি বলছে? প্যালিওলিথিক এজ, মানে PALEOLITHIC, প্যালিওলিথিক এজ। ঠিক আছে, সেকেন্ডলি বলছে যে মেসোলিথিক এজ। ঠিক আছে, মেসোলিথিক এজ। ঠিক আছে, আর থার্ডলি বলছে নিওলিথিক এজ। ঠিক আছে, নিওলিথিক এজ। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথম কি গেল? প্যালিওলিথিক এজ। ঠিক আছে, প্রথমটা কি গেল? প্যালিওলিথিক এজ। সেকেন্ডটা বললো মেসোলিথিক এজ, আর থার্ডটা বলা হলো নিওলিথিক এজ। ঠিক আছে, এবারে প্যালিওলিথিক এজকে বাংলায় বলা হয় পুরনো প্রস্তর যুগ। কি বলা হয়? পুরনো প্রস্তর যুগ। ঠিক আছে, আমরা সঙ্গে সঙ্গে ইংলিশ টার্মগুলো দেখে যাব, যার ফলে
তোমাদের বুঝতে সুবিধা হবে। মেসোলিথিক কথার অর্থ হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, ঠিক আছে। কোন প্রস্তর যুগ? মধ্যপ্রস্তর যুগ। আর নিওলিথিক কথার অর্থ হচ্ছে নতুন প্রস্তর যুগ, ঠিক আছে। এবারে দেখো এখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো জিজ্ঞেস করে সেটা হচ্ছে এই যে প্যালিওলিথিক যে কথাটা রয়েছে, ঠিক আছে, এই প্যালিওলিথিকে এই যে প্যালিও শব্দটার অর্থ হচ্ছে ওল্ড। প্যালিও শব্দটার অর্থ কি? ওল্ড, ঠিক আছে, বা পুরনো। এই মেসো কথাটার অর্থ হচ্ছে মিডল, ঠিক আছে। মেসো কথাটার অর্থ কি? মিডিল বা হচ্ছে মধ্য। আর নিও কথাটার অর্থ হলো, নিও কথাটার অর্থ হচ্ছে নতুন বা নিউ, ঠিক আছে। তার জন্য এটা নতুন প্রস্তর যুগ, এটা মধ্যপ্রস্তর যুগ, আর এটা হচ্ছে পুরনো পাথরের যুগ, ঠিক আছে। এবারে দেখো আমরা যদি সময়ের কথা বলি, ঠিক আছে, সময়ের কথা যদি আমরা বলি তাহলে এই যে প্যালিওলিথিক এজ দেখতে পাচ্ছ, এই প্যালিওলিথিক এজটা এবার দেখো বিভিন্ন বইতে তুমি বিভিন্ন রকম কিন্তু সাল পাবে, ঠিক আছে। সেগুলো সেগুলো যাচ্ছি না, মোটামুটিভাবে তোমাদের রাফলি একটা আইডিয়া থাকতে হবে যে কত সাল থেকে কত সালের মধ্যে এটা ছিল। তো প্যালিওলিথিক এজের কথা যদি বলা হয় তো এটা মোটামুটি 5 লক্ষ বছর, ঠিক আছে, 5 লক্ষ, ঠিক আছে, 5 লক্ষ থেকে প্রায় 9,000, ঠিক আছে, 5 লক্ষ থেকে 9,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটা কিন্তু চলেছিল। সবগুলো এখানে যে আমরা যেগুলো লিখছি সব বিসি অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ। তাহলে 5 লক্ষ থেকে 9,000 পূর্বাব্দ পর্যন্ত চলেছিল কে? না হচ্ছে প্যালিওলিথিক এজ বা পুরনো পাথরের যুগ, ঠিক আছে। মেসোলিথিক এজের কথা যদি আমরা চলে আসি তাহলে এটা তোমার চলেছিল 9,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে কত না 4,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, সব বিসিতে চলছে, ঠিক আছে। 9,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দ চলেছিল তোমার হচ্ছে মেসোলিথিক এজ বা মধ্যপ্রস্তর যুগ। আর নিওলিথিক এজের কথা যদি আমরা বলি তাহলে এটা তোমার চলেছিল 4,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1,800 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলেছিল তোমার কি? নিওলিথিক এজ বা হচ্ছে নতুন প্রস্তর যুগ, ঠিক আছে। তাহলে সময়কালটা সম্পর্কে মোটামুটি তোমাদের ধারণা কিন্তু পরিষ্কার হয়ে গেল, ঠিক আছে। তো চলে আসছি আমরা ডিটেলস আলোচনায়, অর্থাৎ প্যালিওলিথিক এজ সম্পর্কে এবারে আলোচনা করব, ঠিক আছে। তো চলো তাহলে এবার আমরা আলোচনা করব প্যালিওলিথিক এজ, ঠিক আছে। তাহলে প্যালিওলিথিক এজ, প্যালিওলিথিক স্টোন এজ, ঠিক আছে। প্রথম কথা, প্যালিওলিথিক এজের সময়কালটা কত বলা হলো? না সময়কালটা বলা হলো 5 লক্ষ থেকে কত না 9,000, 5 লক্ষ থেকে 9,000 পূর্বাব্দ পর্যন্ত, ঠিক আছে। তাহলে প্যালিওলিথিক এজ কখন থেকে কখন পর্যন্ত? না 5 লক্ষ থেকে 9,000 পূর্বাব্দ পর্যন্ত। এবারে প্যালিওলিথিক এজের ক্ষেত্রে তোমাকে যেটা প্রথমে মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমার এই যে প্যালিও কথাটার অর্থ কি না, প্যালিওলিথিক এজে প্যালিও কথাটার অর্থ হচ্ছে প্যালিও, ঠিক আছে। প্যালিও কথাটার অর্থ হচ্ছে ওল্ড। প্যালিও কথাটার অর্থ কি? ওল্ড বা হচ্ছে পুরনো, ঠিক আছে। প্রথমত এটা মনে রাখতে হবে তোমাকে। তারপরে মনে রাখতে হবে যে এই প্যালিওলিথিক এজেই প্রথম হচ্ছে হোমোসেপিয়েন্স অর্থাৎ প্রাথমিক যে মানুষ, ঠিক আছে, মানে আজকের দিনের মতো মানুষ, অর্থাৎ হোমোসেপিয়েন্স, মডার্ন হোমোসেপিয়েন্স, ঠিক আছে, হোমোসেপিয়েন্স, ঠিক আছে, এদের দেখা পাওয়া গিয়েছিল কবে না, সেটা হচ্ছে প্যালিওলিথিক এজে, ঠিক আছে। এবার দেখো এই প্যালিওলিথিক এজের কথা যদি আমরা বলি তাহলে প্যালিওলিথিক এজ মানে আমরা কি বলছি? পুরনো পাথরের যুগ। তাহলে এই সময় মানুষজন কেমন হাতিয়ার ব্যবহার করতো? না হাতিয়ারগুলো ছিল বড়, ঠিক আছে, হাতিয়ারগুলো ছিল বড়, প্লাস হাতিয়ারগুলো ছিল ভারী, প্লাস হাতিয়ারগুলো ছিল ভোঁতা, ঠিক আছে, ভোঁতা, এবং সেগুলো কোনো রকমভাবেই শিকারের উপযুক্ত ছিল না, ঠিক আছে। কিসের? না শিকারের উপযুক্ত ছিল না সেগুলো, ঠিক আছে, শিকারের উপযুক্ত ছিল না। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন তাহলে আদিম মানুষ সেই সময় বড়, ভারী এবং ভোঁতা পাথর ব্যবহার করত? দেখো আদিম মানুষের প্রথম যে হাতিয়ার ছিল সেটা ছিল গাছের ডাল। এবারে তোমরা নিজেরাই বলো এই ডালের থেকে এই যে পাথরের তৈরি যে হাতিয়ার সেটা যতই ভারী হোক যতই ভোঁতা হোক, যখন সেটা পাথর দিয়ে তৈরি সেটা ডালের থেকে কিন্তু বেশি এফিসিয়েন্ট, যার ফলে আদিম মানুষের কাছে এই হাতিয়ারগুলোও খুব ইম্পর্টেন্ট হয়ে উঠেছিল, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এই সময় মানুষদেরকে দ্বিতীয়ত সেকেন্ড পয়েন্ট যেটা মনে রাখবে, এই সময় মানুষদেরকে স্ফটিক মানুষ বলা হতো। কি বলা হতো? স্ফটিক, ঠিক আছে, স্ফটিক মানুষ, যাকে ইংরেজিতে বলে কোয়ার্টজাইট ম্যান, ঠিক আছে। কি বলা হয়? কোয়ার্টজাইট মেন, ঠিক আছে।
তাহলে স্ফটিক মানুষ কেন বলা হতো? না, এই সময় সাধারণত আদিম মানুষেরা শক্ত পাথরের তৈরি ছোট বড় ছুরি, কুঠার, খোদাই করার যন্ত্র, বাটলি, হ্যাঁ, তারপরে তোমার হাতুড়ি ইত্যাদি ব্যবহার করতো, ঠিক আছে। এইগুলোকেই স্ফটিক বলা হতো। আর এই ধরনের হাতিয়ার ব্যবহার করতো বলে সেই সময় মানুষদেরকে স্ফটিক মানুষ কিন্তু বলা হতো, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, ঠিক আছে। এবারে এই তোমার হচ্ছে প্রাচীন প্রস্তর যুগকে আবার কিন্তু বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তাহলে এই প্রাচীন প্রস্তর যুগকে আবার কিন্তু তিনটে ভাগে তোমার ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান যেটা বলছে সেটা কি? নাম্বার ওয়ান যেটা বলছে সেটা হচ্ছে আর্লি, ঠিক আছে, আর্লি অর লোয়ার প্যালিওলিথিক, ঠিক আছে, আর্লি অর লোয়ার প্যালিওলিথিক এজ, ঠিক আছে। সেকেন্ডলি যেটা বলছে সেটা হচ্ছে মিডিল প্যালিওলিথিক এজ, ঠিক আছে। কি বলছে? মিডিল প্যালিওলিথিক এজ, ঠিক আছে। আর থার্ডলি যেটা বলছে সেটা হচ্ছে আপার প্যালিওলিথিক এজ, ঠিক আছে, আপার প্যালিওলিথিক এজ, ঠিক আছে। এবারে তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে এই তিনটে জানা অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। তোমাদের এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো মনে রাখলেই কিন্তু হবে, ঠিক আছে। এবারে কেন, আচ্ছা কিসের ভিত্তিতে একটু বলে দিই, কিসের ভিত্তিতে এগুলোকে ভাগ করা হয়? এই যে তিনটে ভাগ তোমরা দেখতে পেলে, এটাকে কিসের ভিত্তিতে ভাগ করা হয়? না, এই প্যালিওলিথিক এজ পুরো সময়টাতে ক্লাইমেট চেঞ্জ কিন্তু ঘটে চলেছিল, ঠিক আছে। ক্লাইমেট চেঞ্জ মানে কি? আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তন কিন্তু ঘটে চলেছিল। সে আবহাওয়া পরিবর্তনের উপর ভিত্তি করে এই তিনটে ভাগে কিন্তু প্যালিওলিথিক এজকে ভাগ করা হয়েছিল, ঠিক আছে। প্যালিওলিথিক এজকে ভাগ করা হয়েছিল। এবারে এই তিনটে সম্পর্কে একটু তোমাদেরকে বলে দিই, ঠিক আছে। তাহলে আচ্ছা নেক্সট পেজে চলে যাই। দেখো পরে যেটা বলছি তোমাদের আর্লি প্যালিওলিথিক, ঠিক আছে, আর্লি প্যালিওলিথিক এজ। এবার আর্লি প্যালিওলিথিক এজের কথা যদি বলি, এই সময় মানুষ কী কী ধরনের যন্ত্রপাতি ব্যবহার করতো? দেখো টুলস যদি বলে আমরা লিখে দিই, ঠিক আছে, টুলস, কী কী ধরনের যন্ত্রপাতি মানুষ ব্যবহার করতো। আর এই সময় ক্লাইমেট কেমন ছিল? ক্লাইমেট মানে আমাদের জলবায়ু কেমন ছিল? আর কোন কোন জায়গায় এটা মানে বর্তমান সময়ে আমরা খুঁজে পেয়েছি, অর্থাৎ সাইটসগুলো, ঠিক আছে। এগুলো সম্পর্কিত আলোচনা করি আমরা এখানে। তাহলে কি দেখতে পাবে? দেখো যে আর্লি প্যালিওলিথিক এজের কথা যদি বলা হয়, এই সময় মানুষ কিন্তু কী ব্যবহার করতো? হাত কুঠার, অর্থাৎ হ্যান্ড এক্স, ঠিক আছে, হাত কুঠার ব্যবহার করতো। আর কি ব্যবহার করতো? না এই সময় মানুষেরা চপার্স ব্যবহার করতো, ঠিক আছে। কি বলা হচ্ছে? চপার্স, ঠিক আছে, চপার্স ব্যবহার করতো, ঠিক আছে। এই সময় ক্লাইমেট কেমন ছিল? না এই সময় ক্লাইমেট ছিল হিউমিডিটি, অর্থাৎ আর্দ্রতা, ঠিক আছে, হিউমিডিটি কিন্তু এই সময় কম ছিল, ঠিক আছে, অর্থাৎ আর্দ্রতা, যাকে আমরা বাংলায় বলি আর্দ্রতা কিন্তু এই সময় কী হচ্ছিল? না কম ছিল, ঠিক আছে। কোন কোন জায়গায় পাওয়া গেছে? এটা মূলত পাঞ্জাবের, ঠিক আছে, পাঞ্জাবে পাওয়া গেছে। কোথায়? না সোন ভ্যালিতে। পাঞ্জাবের কোথায় পাওয়া গেছে? সোন ভ্যালি, ঠিক আছে। বাংলায় যদি লিখে দেই তাহলে সোন উপত্যকা, বাংলায় পাঞ্জাবের হচ্ছে সোন উপত্যকাতে পাওয়া গেছে আমাদের এই আর্লি যে হচ্ছে প্যালিওলিথিক এজ, ঠিক আছে। নেক্সট যদি আমরা চলে আসি মিডিল প্যালিওলিথিক এজ, ঠিক আছে। কোথায় চলে আসছি আমরা? মিডিল প্যালিওলিথিক এজ। এবারে মিডিল প্যালিওলিথিক এজের ক্ষেত্রে যে সমস্ত টুলস মানুষেরা ব্যবহার করতো সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে ফ্লেক্স ব্লেডস, ঠিক আছে। কি না ফ্লেক্স ব্লেডস, অর্থাৎ মোটামুটি আগের থেকে কিছুটা ধারালো তোমার হচ্ছে ব্লেড, ঠিক আছে। তারপরে হচ্ছে পয়েন্ট বোরার্স, ঠিক আছে। কী ব্যবহার করতো? পয়েন্ট বোরার্স, ঠিক আছে, মানে ধারালো এক ধরনের অস্ত্র আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে তারা স্ক্যাপার্স ব্যবহার করতো, স্ক্যাপার্স, ঠিক আছে, স্ক্র্যাপার্স ব্যবহার করতো, ঠিক আছে। আর এই সময় ওয়েদার বা তোমার হচ্ছে জলবায়ু কেমন ছিল? না আগে যা আর্দ্রতা হচ্ছে হ্রাস পেয়েছিল, পরে তার থেকেও আর্দ্রতা আরও হ্রাস পায়, ঠিক আছে। আর কোন কোন সাইটে এগুলো এটা দেখা গেছিলো? না প্রথম কথা ওই সোন উপত্যকাতে দেখা গিয়েছিল। আর কোথায় দেখা গিয়েছিল? আর হচ্ছে নর্মদা, ঠিক আছে, নর্মদা ও তুঙ্গভদ্রা, ঠিক আছে, নর্মদা ও তুঙ্গভদ্রা, ঠিক আছে, তুঙ্গভদ্রা নদীর উপত্যকায়, ঠিক আছে। সোন উপত্যকায়, নর্মদা ও তুঙ্গভদ্রা উপত্যকায়ও কিন্তু এটা দেখা গিয়েছিল, ঠিক আছে। নেক্সট যদি আমরা বলি সেটা হচ্ছে আপার প্যালিওলিথিক এজ, ঠিক আছে। লাস্ট আলোচনা আমাদের আপার প্যালিওলিথিক এজ। এবারে এই সময় মানুষেরা শুধুমাত্র কী ব্যবহার করতো? স্ক্র্যাপার্স ব্যবহার করতো, ঠিক আছে।
স্ক্র্যাপার্স ব্যবহার করতো, আর কি ব্যবহার করতো, বিউরিন ব্যবহার করতো। স্ক্র্যাপার্স আর হচ্ছে বিউরিন, এগুলো একটা একটা অস্ত্রের নাম, ঠিক আছে। এই সময় ক্লাইমেট বা জলবায়ু কেমন ছিল, না এই সময় জলবায়ুটা ছিল ওয়ার্ম ক্লাইমেট। কী কীরকম ছিল, ওয়ার্ম ক্লাইমেট, ঠিক আছে। মানে কি উষ্ণ জলবায়ু বলতে পারো তোমরা, ঠিক আছে। উষ্ণ জলবায়ু কিন্তু এই সময় ছিল, ঠিক আছে। তারপরে দেখো এই সময় কোন কোন সাইটে এটা পাওয়া গেছে, না এটা মূলত বেশিরভাগ ক্ষেত্রে ভীমবেটকা, ঠিক আছে। যে ভীমবেটকার গুহাচিত্র তোমরা পড়েছো, ঠিক আছে, সেই ভীমবেটকা, হ্যাঁ, যেটা কিনা তোমার হচ্ছে কার কাছে অবস্থিত, না ভোপালের কাছে, ঠিক আছে। ভোপালের কাছে যে ভীমবেটকা অবস্থিত, সেই ভীমবেটকার গুহার মধ্যে কিন্তু এগুলো খুঁজে পাওয়া গেছে। ভীমবেটকার গুহার মধ্যে এগুলো কিন্তু খুঁজে পাওয়া গেছে, ঠিক আছে। তাহলে তোমরা এখান থেকে দেখো কি কি দেখলে, যে এখান থেকে আমরা আর্লি হচ্ছে প্যালিওলিথিকের সম্পর্কে আলোচনা করলাম, মিডিল প্যালিওলিথিকের সম্পর্কে আলোচনা করলাম, আর হচ্ছে আপার প্যালিওলিথিকের সম্পর্কে কিন্তু আলোচনা করে ফেললাম, ঠিক আছে। পরে যেটা আমরা আলোচনায় চলে আসবো সেটা হচ্ছে মেসোলিথিক এজ, ঠিক আছে। তাহলে পরের আলোচনায় আমরা চলে আসছি কি না হচ্ছে মেসোলিথিক এজ, ঠিক আছে। তাহলে পরের আমাদের আলোচনা হচ্ছে মেসোলিথিক এজ, ঠিক আছে। মেসোলিথিক এজ, দেখো মেসোলিথিক এজের কথা যদি বলি, এর সময়কাল কত ছিল, না আনুমানিক 9000 থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, ঠিক আছে। তাহলে মেসোলিথিক এজটা কত সময় থেকে কত সময়, না 9000 থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, ঠিক আছে। এবারে এখানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে মেসো, ঠিক আছে, এই মেসো কথার অর্থ হচ্ছে মিডিল। মেসো কথার অর্থ কি, না হচ্ছে মিডিল। তার জন্যই এটাকে বাংলায় কি বলা হয়, বাংলায় বলা হয় মধ্যপ্রস্তর যুগ, ঠিক আছে। মধ্যপ্রস্তর যুগ, ঠিক আছে। তার জন্য একে কী বলা হয়, মধ্যপ্রস্তর যুগ কিন্তু বলা হয়, ঠিক আছে। এবারে এই সময় আবহাওয়া কীভাবে পরিবর্তন হয় সেটা একবার খেয়াল করো। এই সময় ক্লাইমেট ধীরে ধীরে ওয়ার্ম হতে শুরু করে। ক্লাইমেট কী হতে শুরু করে, ওয়ার্ম হতে শুরু করে, অর্থাৎ উষ্ণ জলবায়ু দেখা দিতে আরম্ভ করে এই সময়, ঠিক আছে। উষ্ণ জলবায়ু দেখা দিতে আরম্ভ করে, ঠিক আছে। যার ফলে এই সময় ফ্লোরা অ্যান্ড ফনা মানে কি, না উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতে কিছু পরিবর্তন আসতে থাকে, যার ফলে মানুষদেরকে, ঠিক আছে, যার ফলে মানুষদেরকে স্থান পরিবর্তন করতে হয়, ঠিক আছে। মানে যে জায়গায় তারা ছিল সেই স্থান পরিবর্তন কিন্তু তাদের করতে হয়, ঠিক আছে, স্থান পরিবর্তন করতে হয়, বুঝতে পারলে। আচ্ছা, তারপরে কি, না তারপরে হচ্ছে মেসোলিথিক। আচ্ছা, তার আগে একটা জিনিস বলা হয়নি, বলে দিই, যে তোমার হচ্ছে প্যালিওলিথিক এজে সমস্ত মানুষেরা কিন্তু মানে মোস্ট অফ দ্য টাইম তারা কিন্তু খাদ্য সংগ্রাহক হিসাবে ছিল। তখনও পর্যন্ত তারা চাষাবাদ শেখেনি, তারা কেবলমাত্র হান্টিং অর্থাৎ শিকার করা এবং ফল ফুল সংগ্রহ করে জীবন ধারণ করতো, ঠিক আছে। তো যদি মেসোলিথিক এজের কথা আমরা বলি, ঠিক আছে, এই মেসোলিথিক এজের ঘটনাটা কি, না মেসোলিথিক এজে মানুষ মূলত ছিল ফুড গ্যাদারার, ঠিক আছে। ফুড গ্যাদারার, ঠিক আছে, ফুড গ্যাদারার মানে কি খাদ্য সংগ্রাহক ছিল মানুষ। তখনও কিন্তু মানুষ খাদ্য উৎপাদক হয়ে ওঠেনি, খাদ্য সংগ্রাহক ছিল। কীরমভাবে কী খেত, না তারা হচ্ছে হান্টিং করতো। হান্টিং মানে কি, হান্টিং মানে তারা হচ্ছে পশু শিকার করতো, ঠিক আছে, তারা পশু শিকার করতো। হান্টিং অ্যানিম্যালস অর্থাৎ পশু শিকার করতো। আর কি শিকার করতো, ফিশিং করতো তারা, অর্থাৎ মাছ ধরতো সমুদ্র থেকে, ঠিক আছে, মাছ ধরতো। এছাড়াও তারা এই সময় ধীরে ধীরে কী করতে থাকে, ডোমেস্টিকেশন অফ অ্যানিম্যালস, ঠিক আছে, ডোমেস্টিকেশন অফ অ্যানিম্যালস অর্থাৎ কি, তারা এই সময় ধীরে ধীরে পশু পালন করতে আরম্ভ করে, ঠিক আছে। তাহলে এই সময় তারা কি করতে আরম্ভ করে, না পশু পালন করতে কিন্তু আরম্ভ করে, ঠিক আছে। তাহলে মানুষ প্রথম পশুপালন শিখলো কোন প্রস্তর যুগে, না হচ্ছে তোমার মেসোলিথিক এজ বা হচ্ছে মধ্যপ্রস্তর যুগে, যেটা কিনা 9000 থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এই সময় এই মেসোলিথিক এজে সাধারণত মানুষের অস্ত্রশস্ত্রগুলো পুরনো পাথরের যুগের থেকে, যদি পাথরের অস্ত্রের কথা আমরা বলি, পাথরের অস্ত্র, ঠিক আছে, পাথরের অস্ত্র কিন্তু এই সময় একটু আগের থেকে ধারালো হয়ে উঠেছিল, ঠিক আছে, আগের থেকে ধারালো আর
ওজনে আগের তুলনায় অনেকটা হালকা হয়ে উঠেছিল, ঠিক আছে, যার ফলে সেটা দিয়ে খুব ভালোভাবে পশু শিকার করা আগের থেকে সম্ভব হতো, ঠিক আছে। এবারে এর সাইটগুলো কোথায় কোথায় পাওয়া গেছে, ঠিক আছে, এর সাইট মানে এই যে আমাদের মেসোলিথিক এজ, এই মেসোলিথিক এজ কোন কোন জায়গাগুলোতে তার অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। তো প্রথম যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে তোমার আদমগড়, ঠিক আছে, সেটা কি, সেটা তোমার হচ্ছে আদমগড়, ঠিক আছে, আদমগড়। সেটা কোথায় অবস্থিত, না সেটা হচ্ছে এমপি অর্থাৎ মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। আর কোথায় পাওয়া গেছে, আর পাওয়া গেছে বাগরে, কোথায় পাওয়া গেছে, বাগর, ঠিক আছে, এটা কোথায় অবস্থিত, এটা তোমার হচ্ছে রাজস্থানে অবস্থিত, রাজস্থানের বাগরে কিন্তু পাওয়া গেছে, ঠিক আছে। হ্যাঁ, আর এখান থেকে আমরা কি কি পেয়েছি, এখান থেকে ওই ডোমেস্টিকেশন অফ অ্যানিম্যালস মানে পশুপালন করার যে প্রমাণ স্বরূপ এগুলো আমরা এখানে খুঁজে পেয়েছি, ঠিক আছে। আর আর মূলত এই মেসোলিথিক এজে, ঠিক আছে, এই মেসোলিথিক এজেই আমাদের যে ভীমবেটকা রয়েছে, ঠিক আছে, সেই ভীমবেটকার গুহাচিত্র তোমরা সব জানো যে ভীমবেটকার গুহাচিত্র ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই ভীমবেটকার গুহাচিত্র মূলত পুরনো, ঠিক আছে, পুরনো আর মধ্য পাথরের যুগের মানুষেরাই কিন্তু এই ভীমবেটকার গুহাচিত্র কিন্তু এঁকেছিল, ঠিক আছে। তাহলে তোমাদের মেসোলিথিক এজ থেকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। চলে আসছি আমরা নিওলিথিক এজে, ঠিক আছে। তাহলে চলে আসছি আমরা কি না হচ্ছে নিওলিথিক এজ, ঠিক আছে, নিওলিথিক এজ, নিওলিথিক এজ। এবারে নিওলিথিক এজের কথা যদি বলি, যার মানে হচ্ছে নতুন পাথরের যুগ, এর সময়কাল কত না 4000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1800 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তাহলে নিওলিথিক এজ 4000 থেকে 1800 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এর সময়কাল, ঠিক আছে। এখানে যেটা তোমাদেরকে ফার্স্ট অফ অল মনে রাখতে হবে সেটা তোমার কি না, সেটা হচ্ছে এই যে নিও কথাটার অর্থ হচ্ছে নিউ কথাটার অর্থ কি, নিউ, যার বাংলা অর্থ কি হয়, নতুন। তার জন্য একে নতুন পাথরের যুগ কিন্তু বলা হয়, ঠিক আছে, নতুন পাথরের যুগ বলা হয়। তো নিওলিথিক এজের মেন যে বৈশিষ্ট্য সেটা কি না, প্রথম কথা হচ্ছে এই সময় যে পাথরের অস্ত্রগুলো ছিল সেই অস্ত্রগুলো খুব হালকা হয়ে গিয়েছিল, তার সঙ্গে সঙ্গে সেগুলো হয়ে উঠেছিল ধারালো, ঠিক আছে, ধারালো, তার সঙ্গে সঙ্গে সেগুলো হয়ে উঠেছিল ছুঁচলো, ঠিক আছে, ছুঁচলো, এবং শিকারের উপযোগী, ঠিক আছে। এতদিন পর্যন্ত যে সমস্ত অস্ত্রগুলো মানুষ ব্যবহার করতো তার থেকে এটা সব থেকে বেশি শিকারের ক্ষেত্রে উপযোগী হয়ে উঠেছিল, ঠিক আছে। প্রথমত তোমাকে নিওলিথিক এজ থেকে এটা মনে রাখতে হবে, ঠিক আছে। সেকেন্ডলি এই সময় বুর্জাহোম, ঠিক আছে, বুর্জাহোম, ঠিক আছে, বুর্জাহোমে এমন কিছু হচ্ছে তোমার কবর পাওয়া গেছে, ঠিক আছে, কবর, যেখানে মানুষের সঙ্গে সঙ্গে, ঠিক আছে, যেখানে মানুষের সঙ্গে সঙ্গে কুকুরকেও কিন্তু কবরস্থ করা হয়েছে। তাহলে এখান থেকে একটা শর্ট কোশ্চেন তৈরি হতে পারে যে কোনখানে মানুষ এবং কুকুরকে একসাথে কবরস্থ করা হয়েছে, তোমার উত্তর হয়ে যাবে কি, বুর্জাহোম, ঠিক আছে, উত্তর কি হয়ে যাবে, বুর্জাহোম, ঠিক আছে। এবারে দেখো এই সময় কিন্তু এই নিওলিথিক এজের আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে মানুষ এই সময় ফুড প্রডিউসার হয়ে উঠেছিল। কি হয়ে উঠেছিল, ফুড প্রডিউসার, অর্থাৎ কি এই সময় মানুষ কিন্তু খাদ্য উৎপাদকে পরিণত হয়েছিল। কিসে পরিণত হয়েছিল, খাদ্য উৎপাদকে, ঠিক আছে। কারণ দেখো এই সময় তারা কিন্তু পাথর দিয়ে, ঠিক আছে, পাথর দিয়ে বিভিন্ন রকম, ঠিক আছে, কৃষিকাজের উপযোগী জিনিসপত্র, ঠিক আছে, কৃষিকাজের উপযোগী জিনিসপত্র তৈরি করতে আরম্ভ করেছিল, ঠিক আছে, উপযোগী যন্ত্রপাতি তারা পাথর দিয়ে কিন্তু বানিয়ে ফেলেছিল, ঠিক আছে, যার ফলে তারা কৃষিকার্য করতে আরম্ভ করেছিল। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে হঠাৎ করে মানুষের মনে কৃষিকাজের চিন্তাভাবনা এলো কী করে। তো এটা একটু বলে দিই, তোমরা আগে যে দেখেছো যে আদিম মানুষ যেগুলো তাদের যে পোষা যে পশুগুলো ছিল তারা হচ্ছে কি না ওই ঘাসের ওপরে দানাগুলো খুব মনোযোগ সহকারে খায়। আদিম মানুষও সেটা খেয়ে দেখলো যে সেটা খুব সুস্বাদু, ঠিক আছে। তো আদিম মানুষ এটাও খেয়াল করলো যে ওই
যে তোমার দানাগুলো ওগুলো যদি ভিজে মাটিতে পড়ে সেখান থেকে নতুন চারা গাছ তৈরি হয় এবং সেই চারা গাছে আবার প্রচুর পরিমাণে ঘাস দানা জন্মায়। এখান থেকে আদিম মানুষের মনে কিন্তু প্রথম কৃষিকার্যের ধারণা এসেছিল। ঠিক আছে, বুঝতে পারলে? এগুলো তোমরা আগে পড়ে এসছো। ঠিক আছে, তো তারপরে কোথায় চলে আসি। এবার দেখো, মোটামুটিভাবে মনে রাখবে যে কোথায় প্রথম চাষাবাদ শুরু হয়। ঠিক আছে, প্রথম চাষাবাদ কোথায় শুরু হয়? চাষাবাদ বর্তমানের যে জায়গাটা ইরাক ও ইরান নামে পরিচিত। ঠিক আছে, বর্তমানের যে জায়গাটা ইরাক ও ইরান নামে পরিচিত সেখানেই কিন্তু চাষাবাদ প্রথম শুরু হয়। ঠিক আছে, আর এই জায়গাটাকে আমরা বলি ফার্টাইল ক্রিসেন্ট। কি বলি? ফার্টাইল ক্রিসেন্ট, যাকে বাংলায় বলে প্রাচীন কৃষিভূমি। ঠিক আছে, ফার্টাইল ক্রিসেন্ট বলা হয় কাকে? না বর্তমানের ইরাক ও ইরানকে। এখানেই প্রথম চাষাবাদ কিন্তু শুরু হয়েছিল। ঠিক আছে, সরি। এবারে এই সময় মানুষ যে সমস্ত চাষাবাদ করত তার মধ্যে কি কি ছিল? তার মধ্যে দেখো, চাষাবাদের মধ্যে যব, ঠিক আছে, গম, বার্লি, এই সমস্ত কিন্তু প্রধান ছিল। এর অনেক পরে মানুষ কিন্তু ধান চাষ করা শিখেছিল। আর এই সময় মানুষ যে সমস্ত পশু পালন করতো, ঠিক আছে, যে সমস্ত পশু পালন করতো তাদের মধ্যে কী কী উল্লেখযোগ্য ছিল? না তাদের মধ্যে ছিল গরু, ঠিক আছে, গরু, আর ছিল হচ্ছে তোমার ভেড়া। ঠিক আছে, গরু, ভেড়া, আর হচ্ছে ছাগল। এই সমস্ত পশু সেই সময় মানুষ হচ্ছে পশুপালন করতে আরম্ভ করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই নিওলিথিক এজের আরেকটা বড় বৈশিষ্ট্য হলো যে এই নিওলিথিক এজেই মানুষ কিন্তু চাকা আবিষ্কার করে। কি আবিষ্কার করে? চাকা আবিষ্কার করে। এবং এই চাকা আবিষ্কার করে চাকার সাহায্যে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র, ঠিক আছে, মাটির তৈরি জিনিসপত্র কিন্তু এই সময় মানুষ তৈরি করতে আরম্ভ করে। ঠিক আছে, মাটির তৈরি জিনিসপত্র এই সময় মানুষ তৈরি করতে আরম্ভ করে। ঠিক আছে, নিওলিথিক এজে বা হচ্ছে নতুন পাথরের যুগে। ঠিক আছে, আচ্ছা কোন কোন জায়গায় এখানে মানে কোন কোন জায়গা, আচ্ছা আরেকটা কথা বলি যে কোন কোন জায়গায় এই নিওলিথিক এজের দৃশ্যগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, সেটা কি? প্রথমত যেটা দেখা যায় সেটা হচ্ছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশের হচ্ছে কলদিহা। ঠিক আছে, উত্তরপ্রদেশের কি বলা হবে? সরি, কলদিহাতে দেখা গেল উত্তরপ্রদেশে। আর কোথায় দেখা গিয়েছিল? না হচ্ছে মেহেরগড়। ঠিক আছে, আর কোথায় দেখা গিয়েছিল? না মেহেরগড়। ঠিক আছে, আর কোথায় দেখা গেছিলো? না বেলুচিস্তান। ঠিক আছে, বেলুচিস্তানে পাওয়া গেছিলো। ঠিক আছে, এই সমস্ত জায়গায় এগুলো কিন্তু খুঁজে পাওয়া গিয়েছিল। ঠিক আছে, তারপরে যেটা আমরা চলে আসবো সেটা হচ্ছে চ্যালকোলিথিক কালচার। ঠিক আছে, পরে কোথায় আমরা চলে আসবো? চ্যালকোলিথিক কালচার। চ্যালকোলিথিক কালচার। তো দেখো চ্যালকোলিথিক কালচারে আমরা কি কি পড়বো। ঠিক আছে, চ্যালকোলিথিক কালচারটা কাকে বলে সেটা বোঝার চেষ্টা করো। দেখো, চ্যালকো কথার অর্থ হচ্ছে চ্যালকো, এই যে চ্যালকো কথার অর্থ হচ্ছে কপার। চ্যালকো কথার অর্থ কি? চ্যালকো কথার অর্থ হচ্ছে কপার। ঠিক আছে, চ্যালকো কথার অর্থ হচ্ছে কপার। চ্যালকো কথার অর্থ হচ্ছে কপার। ঠিক আছে, যাকে আমরা বাংলায় বলে থাকি তামা। ঠিক আছে, তামা, কপা বা হচ্ছে তামা। এবারে চ্যালকোলিথিক এজ কেন বলা হয়? না যখনই তোমার নিওলিথিক এজ শেষ হয়ে গেল, ঠিক আছে, অর্থাৎ যখনই তোমার নিওলিথিক এজ শেষ হয়ে গেল। নিওলিথিক এজ কত থেকে কত বলছিলাম? না নিওলিথিক এজ হচ্ছে 4000 থেকে 1800 বিসি, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তারপরে যে সময়কালটা, অর্থাৎ 1800 বিসি থেকে 1000 বিসি পর্যন্ত, এই যে সময়কালটা, এই সময়কালটাকেই আমরা বলছি কি? এই সময়কালটাকেই আমরা বলছি চ্যালকোলিথিক কালচার। ঠিক আছে, কারণ কি? না মানুষ এই সময়কালের মধ্যে এসে কপার আবিষ্কার করেছিল। ঠিক আছে, ফার্স্ট মানুষের হচ্ছে প্রথম ধাতু। ঠিক আছে, মানুষ যে প্রথম ধাতুটা আবিষ্কার করেছিল সেটা ছিল কি তোমার কপার বা হচ্ছে তামা, এবং সেটা এই সময়কালের মধ্যে। ঠিক আছে, আচ্ছা এই তামা আবিষ্কারের পরে আদিম মানুষ দেখেছিল
যে এই তামা কিন্তু মোটামুটি হচ্ছে নরম, ঠিক আছে, এবং এগুলো দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করা যায় খুব সহজে, ঠিক আছে। এই তামা দিয়েই প্রথম কিন্তু মানুষ হচ্ছে হ্যান্ড এক্স তৈরি করেছিল, মানে যাকে আমরা হাত কুঠার বলি, ঠিক আছে, হ্যান্ড এক্স তৈরি করেছিল, ঠিক আছে। এছাড়াও এই তামা দিয়ে তারা বিভিন্ন ধরনের গয়না, অলংকার, বাসনপত্র, ঠিক আছে, বিভিন্ন মেনি আইটেমস, ঠিক আছে, বিভিন্ন জিনিসপত্র তৈরি করতে আরম্ভ করেছিল, ঠিক আছে। যেহেতু এই সময় প্রচুর পরিমাণে, ঠিক আছে, প্রচুর পরিমাণে তামার ব্যবহার হতে থাকে, তাই এই যুগটাকে আমরা কি বলি, চ্যালকোলিথিক কালচার, বা বাংলায় যাকে বলে তাম্র যুগ, বাংলায় যাকে বলে কি তাম্র যুগ, ঠিক আছে। এই সময় আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পেইন্টেড পোট্টারি, ঠিক আছে, কি পেইন্টেড পোট্টারি। পেইন্টেড পোট্টারি কথার অর্থ কি না, নকশা করা, নকশা করা মাটির পাত্র, ঠিক আছে, নকশা করা মাটির পাত্র কিন্তু এই সময় তৈরি করা হতো, ঠিক আছে, নকশা করা মাটির পাত্র এই সময় কী করা হতো, তৈরি করা হতো, ঠিক আছে। তো মোটামুটিভাবে এই যেহেতু হচ্ছে এই সময় তামার ব্যবহার বেশি করা হতো, তাই একে তাম্রযুগ বা চ্যালকোলিথিক কালচার বলা হয়। কোন কোন জায়গায় ইম্পর্টেন্ট সাইটসগুলো পাওয়া গেছে, ইম্পর্টেন্ট সাইটের যদি কথা বলি, কোন কোন জায়গায় ইম্পর্টেন্ট সাইটস পাওয়া গেছে, না দেখো যে জায়গাগুলোতে পাওয়া গেছে সেটা হচ্ছে রাজস্থানে, প্রথম কথা কোথায় পাওয়া গেছে না, রাজস্থানে পাওয়া গেছে, ঠিক আছে, রাজস্থানে পাওয়া গেছে। সেকেন্ডলি মহারাষ্ট্রতে পাওয়া গেছে, রাজস্থান আর কি মহারাষ্ট্র, রাজস্থান আর মহারাষ্ট্রতে কিন্তু পাওয়া গেছে, ঠিক আছে। এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলেও পাওয়া গেছে, ওয়েস্ট বেঙ্গলেও পাওয়া গেছে। আর ওয়েস্ট বেঙ্গলে পাওয়া গেছে মানে পাশাপাশি যে রাজ্যগুলো অর্থাৎ বিহারেও পাওয়া গেছে আর ওড়িশাতেও পাওয়া গেছে, ঠিক আছে, বিহার আর হচ্ছে ওড়িশাতেও কিন্তু পাওয়া গেছে, ঠিক আছে। তাহলে চ্যালকোলিথিক কালচার সম্পর্কে তোমাকে এটুকু ধারণা তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওতে মোটামুটি আমরা এই পর্যন্ত রাখছি, পরের দিন আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে আলোচনা করব। আর আমাদের এই ক্লাসে যে সমস্ত স্লাইডগুলো আলোচনা করলাম তার পিডিএফ যদি তোমরা পেতে চাও, বা আমাদের অন্যান্য যে স্টাডি ম্যাটেরিয়াল এবং ক্লাসের ইনফরমেশানগুলো যদি পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। আর বলে রাখি এই জিকে ক্লাসের সঙ্গে সঙ্গে আমাদের ম্যাথ ক্লাসও কিন্তু এই চ্যানেলে চলছে, সেটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।